নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 9 আগস্ট রবিবার রইল আজকের সবচেয়ে বড় 40টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। 10 ঘন্টা ম্যারাথন জেরা ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত। অন্নপূর্ণার ফোন ভেরিফিকেশন করাতে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউপিআই হ্যাকড, অ্যাকাউন্ট সাফ গৃহবধূর। শব্দ দূষণে মসজিদে মাইকে না, শুভেন্দুর কাছে অভিযোগ আবু খলিলুরের সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। ভিডিও কলে প্রেমালাপের সময় বাধা, স্ত্রীর মোবাইল ভেঙে দেওয়ায় হাত পা বেঁধে জীবন্ত পুড়িয়ে মারলেন স্বামী, হাড়হিম ঘটনা মালদহে। জাতীয় রাজ্য সড়ক সহ বড় রাস্তায় উঠলেই কড়া ব্যবস্থা, টোটোর বিরুদ্ধে পরিবহন দপ্তরের কড়া নির্দেশ। এবার সন্ধ্যেতেও খোলা থাকবে সরকারি হাসপাতালের ওপিডি, বাংলার স্বাস্থ্য ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী। সিবিআই আস্থা নেই অভয়ার বাবা মায়ের, এবার আরজিকর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। ব্লাড ব্যাংকের নজরদারি, বেআইনি কর্মকাণ্ডে করা রাজ্য অনিয়ম রুখতে করা নির্দেশ প্রশাসনিক শীর্ষস্তরের। কুশমন্ডিতে ফের গরু পাচার রুখলেন বিধায়ক তাপস চন্দ্র রায়। 4 গরু সহ পিকআপ ভ্যান আটক, গ্রেপ্তার 2। পুলিশি হেফাজতে রহস্যমৃত্যু, মমতা ঘনিষ্ঠ দাপটে তৃণমূল নেত্রীর স্বামীর গ্রেপ্তারের পর লকআপে হাড়হিম ঘটনা। 5 লক্ষ টাকা তোলা চেয়ে মুহুরীকে মার হুমকি, বিজেপির 4 নেতা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হলো কাটোয়া থানায়। মাঝরাতে পাঁচিল ডিঙিয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, অপমানে বিষ পান নির্যাতিতার নানুরে, গ্রেপ্তার 1। মুসলিম নয় হারামি, মুসলিমদের প্রকাশ্যে গালিগালাজ, রামপুরের পুলিশ সুপারের গরুর মাংস নিয়ে বিস্ফোরক মন্তব্য। ক্যামাত স্ট্রিট পর্যন্ত রাস্তা যাবে সিআইডি দপ্তরে, সুমিত রায়ের হাজিরা নিয়ে বড় ইঙ্গিত, ঋতব্রতর অভিষেককে সেবাশ্রয় নিয়ে খোঁচা। সরকারি খাতায় অস্তিত্বই নেই হুগলির আস্ত এক গ্রামের, জনগণনা শুরু হতে সংকটে 2200 বাসিন্দা। 15 দিন অনশন, 2 দফায় বৈঠকেও জট কাটেনি ঝাড়খণ্ডের। প্রশ্ন ফাঁস বিতর্কে সিবিআই চেয়ে মামলা সুপ্রিম কোর্টে। দখল করেছিলেন তৃণমূলের আবু তাহের, সেই পার্টি অফিস পুনরুদ্ধারে ধর্নায় অধীর। আরজি করেন নির্যাতিতার স্মরণে 9 আগস্ট রাজ্য জুড়ে 2 মিনিটের নিরাপত্তা পালন, নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের। দেশের প্রয়োজন আপনাদের, যন্তর মন্তরে বিক্ষোভের পর প্রথমবার প্রকাশ্য সভায় তরুণদের প্রতি আস্থার বার্তা প্রধানমন্ত্রী। হাসিনা কার্ড খেললে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে, নয়াদিল্লিকে বলল ঢাকা, সম্পর্কে চাপানোতর অব্যাহত। কবে ছাত্র ভোট, রাজনীতির সাপ্লাই লাইন বন্ধ হলে চলবে না, ফ্যাসিস্ট মমতার সরকারকে বিঁধে শুভেন্দুর দরবারে ঋতব্রতরা। সতর্ক করছি, শুধরে যান, রাস্তায় বালি পাথর ফেলা নিয়ে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, হবে জরিমানাও। শিল্পে সুদিন ফেরাতে জমি নীতিতে আমূল বদল, মঙ্গলে নবান্নে জরুরি বৈঠকের ডাক শিল্পমন্ত্রীর। আসানসোলে বিজেপির কর্মসূচিতে কয়লা মাফিয়া আনোয়ার টেনে সভাস্থল থেকে বের করল কর্মীরা। অ্যাম্বুলেন্স চালক থেকে কোটিপতি, ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার নৈহাটির টিএমসির প্রাক্তন বিধায়ক। নির্মীয়মান বাড়িতে মাদকের গোদাম, মগরাহাটে উদ্ধার 122 কেজি গাঁজা, গ্রেপ্তার 2। 3 বছর ধরে কেন কার্যকর নয় নারী সংরক্ষণ, ডিলিমিটেশন ইস্যুতে মোদী সরকারকে চেপে ধরলেন রাহুল গান্ধী। ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাসুল, জানালো মোদী সরকার। পাঞ্জাবে জোর জল্পনার মধ্যে মোদীর সঙ্গে সাক্ষাৎ রাঘব চাড্ডার, বড় দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন আপ নেতা। পিতৃহারা লিওনেল মেসি দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত জর্জ মেসি বিশ্বকাপের সময়ে জানা গিয়েছিল অসুস্থতার খবর। মধ্যরাতে চলন্ত ট্রেনে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ, আলিপুরদুয়ারে অভিযুক্তকে তাড়া রেল পুলিশের। তারপর কেওয়াইসি না করলে প্রায় 3 গুণ দামে কিনতে হবে রান্নার গ্যাস। এখনই জেনে নিন পদ্ধতি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। পাঁচিল টপকে বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, বীরভূমে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা, নির্যাতিতার ধৃত 1।
গভীর রাতে বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ গ্রামেরই কয়েকজন যুবকের বিরুদ্ধে। শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত নির্যাতিতা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ নিয়ে শোরগোল বীরভূমের নানুর থানা এলাকায়। ঘটনাটি গত 5ই আগস্ট গভীর রাতের। পুলিশের অভিযোগ দায়েরের পর শনিবার তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত 5ই আগস্ট রাত 12টা থেকে 1টার মধ্যে কয়েকজন তাদের বাড়ির পাঁচিল টপকে বাড়িতে ঢোকেন। ওই সময় বাড়ির অদূরে শৌচাগারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন পরিবারের মহিলা সদস্য। তার মুখ চেপে ধরে খানিকটা দূরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের হাতে অস্ত্র ছিল। চিৎকার চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় মহিলাকে। ওই ঘটনা যখন ঘটছে, মহিলার স্বামী তখন বাড়িতেই ছিলেন। তিনি গোঙানি শুনে ঘর থেকে বেরিয়ে আসেন। তখন অভিযুক্তরা পালিয়ে যান বলে দাবি। স্বামীর দাবি, আগেও তার শ্লীলতাহানির চেষ্টা করেছেন গ্রামের কয়েকজন যুবক। সামাজিক সম্মানহানির ভয় এবং লজ্জায় তার স্ত্রী প্রথমে বলতে পারেননি। অভিযোগ, ওই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নির্যাতিতা বিষ পান করেন। আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে মানসিকভাবে তিনি বিপর্যস্ত বলে খবর। পরিবারের দাবি, হাসপাতালে গিয়েও অভিযুক্তদের পরিবারের কেউ কেউ হুমকি দিয়ে যাচ্ছেন। পুলিশে দায়ের করা অভিযোগ প্রত্যাহার না করলে 2 সন্তানকে মেরে ফেলার কথা বলা হয়েছে। ওই বিষয়টিও পুলিশকে জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারা। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে। পাশাপাশি হুমকির বিষয়টিও আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও কলে প্রেমালাপের সময় বাধা, স্ত্রীর মোবাইল ভেঙে দেওয়ায় হাত পা বেঁধে জীবন্ত পুড়িয়ে মারলেন স্বামী। কার সঙ্গে মোবাইলে কথা বলেন স্বামী? কয়েকদিন ধরেই সন্দেহ হচ্ছিল স্ত্রীর। শেষমেশ স্বামীর অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন তিনি, কিন্তু তার পরিণতি হলো ভয়ঙ্কর। বধূকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মালদহের মানিকচক থানার নূরপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার মালদহ মেডিকেল কলেজের বার্ন ইউনিটে 20 বছরের এক তরুণীর মৃত্যু হয়। মৃতার নাম চুন্নির খাতুন। কয়েকদিন আগে সম্পূর্ণ দগ্ধ এবং আশঙ্কাজনক অবস্থায় ওই বধূকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তার মৃত্যুর পর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম সামিউল শেখ, বাড়ি মালদহের মানিকচকের নূরপুরে। চুন্নির বাড়ি বিহারের কাটিহারে। বছরখানেক আগে সম্বন্ধ করে তাদের বিয়ে হয়। চুন্নির বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মাস কয়েক আগে তাদের মেয়ে জানতে পারেন যে স্বামী অন্য এক তরুণীর সঙ্গে প্রেম করছেন। তা নিয়ে অশান্তি হতো। অভিযোগ, স্ত্রীর গায়ে হাত তুলতেন সামিউল। দিন কয়েক আগে বাড়িতে বসে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সামিউল। চুন্নি সেটা দেখে ফেলেন। দুজনের ঝগড়া শুরু হয়। রাগের মাথায় স্বামীর মোবাইল আছাড় মেরে ভেঙে দেন স্ত্রী। তার পরিণতি হলো ভয়ঙ্কর। অভিযোগ, মোবাইল ভেঙে দেওয়ায় একটি বাঁশের খুঁটিতে স্ত্রীর হাত পা বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দেন সামিউল। বধূর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে গিয়েছিলেন, তবে তাকে উদ্ধার করার সময়ের মধ্যেই শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিল। মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল 20 বছরের বধূকে। শনিবার মারা যান তিনি। চুন্নির বাপের বাড়ির অভিযোগের প্রেক্ষিতে মূল অভিযুক্ত সামিউলকে পাকড়াও করেছে পুলিশ। পেশায় ব্যবসায়ী ওই যুবকের স্ত্রীকে খুনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেননি। এছাড়াও চুন্নির দেওর আনিস শেখ, ননদ চামেলি বিবি এবং শাশুড়ি দিলনুর বিবির বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তারা সকলেই পলাতক বলে জানিয়েছে পুলিশ। চুন্নির আত্মীয়রা বলছেন, বিয়ের পর সব ঠিকঠাকই ছিল। গত 3 মাস ধরে সমস্যা শুরু হয়। স্বামীও স্থানীয় এক তরুণীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। প্রায়শই ভিডিও কলে তারা কথা বলতেন। ওই নিয়ে আগেও অশান্তি হয়েছে স্বামী স্ত্রীর, কিন্তু এমন ঘটনা যে ঘটবে তা তারা কেউই কল্পনা করতে পারেননি। পুলিশি হেফাজতে গভীর রাতে মৃত্যু, পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামীর। পরিবারের দাবি, লকআপে মারধর হয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যু হলো কাঁচরাপাড়া পৌরসভার পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামীর। মৃতের নাম বিরজু কেউট। কাঁচরাপাড়া পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেউটের অভিযোগ, লকআপে মারধর করা হয়েছে বলে তার স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশের তরফে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বিরজুকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতেও হাজির করানো হয়েছিল। বিচারক তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পরিবারের দাবি, শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ স্ত্রী জেনি থানায় গিয়ে স্বামীর সঙ্গে দেখা করেন। তখন বিরজু সুস্থ ছিলেন বলে তার দাবি। পরিবারের তরফে জানানো হয়েছে, থানার তরফে তার মেডিকেল পরীক্ষাও করানো হয়েছিল এবং সেই রিপোর্টে গুরুতর কোনো শারীরিক সমস্যার কথা লেখা হয়নি।
স্বামীর পরার জন্য জামাকাপড়ও থানায় দিয়ে আসেন জেনি। তাদের অভিযোগ, শুক্রবার রাতের দিকে পুলিশি হেফাজতে বীরজুর ওপর অত্যাচার করা হয়, এমনকি হাত পা বেঁধে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন জেনি। হালিশহর থানার একটি সূত্র বলছে, শুক্রবার রাতেই লকআপে বীরজুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তাও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। যিনি জানান, তার স্বামী নিরপরাধ ছিলেন, পুলিশি হেফাজতে নিয়ে গিয়ে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। তাদের 2 সন্তান রয়েছে, তাদের মধ্যে একজনের বয়স মাত্র 3 বছর। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যারাকপুর তৃণমূল সভাপতি অমিত গুপ্তা ঘটনাটিকে দুঃখজনক জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তার অভিযোগ, বীরজুর নামে কোনো এফআইআর ছিল না। তৃণমূলের সোমনাথ গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তারের সময় তার সঙ্গে ছিলেন, সে কারণেই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশি হেফাজতে কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি। সরকারি খাতায় অস্তিত্বই নেই হুগলির আস্ত এক গ্রামের। জনগণনা শুরু হতে সংকটে 2200 বাসিন্দা। গ্রাম রয়েছে, গ্রামবাসীরা রয়েছেন, অথচ সরকারি খাতায় গ্রামের অস্তিত্বই নেই। জনগণনার কাজ শুরু হতে অস্তিত্বের সংকটে হুগলির গ্রাম খোলসি। হুগলির চুচুড়া মগরা ব্লকের হইরা দিগসুই গ্রাম পঞ্চায়েতের অধীনে 18টি গ্রাম রয়েছে। তার মধ্যে একটি গ্রাম হলো খোলসি। খোলসি গ্রামের বাসিন্দা প্রায় 2200, ভোটারের সংখ্যা 1200। পঞ্চায়েতের বাকি 17টি গ্রামের জনগণনার পোর্টালের কোড রয়েছে, সরকারি খাতায় নাম রয়েছে, নেই শুধু খোলসি গ্রামের নাম। তার ফলে বছরের পর বছর সরকারি কাজ, জন্মের শংসাপত্র, আধার কার্ডে নিজের গ্রামের নাম তুলতে পারেন না গ্রামবাসীরা। চিঠি, পার্সেল আসে 1 কিলোমিটার দূরে দিগসুই গ্রামের ঠিকানায়, অনেক সময় তা ফিরেও যায়। জনগণনা শুরু হয়েছে, প্রথম পর্যায়ে সশুমারি কাজ চলছে। সেই কাজ করতে গিয়েই তৈরি হচ্ছে আরো সমস্যা। সরকারি পোর্টালে নিজের গ্রামের নাম খুঁজে পাচ্ছেন না খোলসি গ্রামের বাসিন্দারা। তারপরে প্রশাসনকে আবার চিঠি দেন বাসিন্দারা। বিডিও, জেলা শাসক থেকে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, গ্রামকেও কখনো পাড়া, কখনো রাস্তা, কখনো কোনো ভবনের নামে পরিচিত হতে হচ্ছে। তারা চাইছেন, এখন জনগণনার কাজ যখন শুরু হয়েছে তখন তাদের গ্রামের নাম সরকারি শিলমোহর পড়ুক। গ্রামের বাসিন্দা প্রশান্ত ঘোষ বলেন, ঠিকানায় পিনকোড দেখে গ্রামের নাম খুঁজে পান না ডাক কর্মীরা। অনেক সময় চিঠিপত্র ফিরে চলে যায়। চিঠি এসেছে জানতে পারলে পাশের গ্রামে গিয়ে নিয়ে আসতে হয়। 8 মাস আগে চুচুড়া হাসপাতালে গ্রামের বাসিন্দা অপূর্ব ঘোষের সন্তান জন্মায়। তার জন্মের শংসাপত্র করানোর সময় দেখা যায় পোর্টালে খোলসি গ্রামের নাম নেই। তখন আবার নতুন করে খোঁজ খবর শুরু হয়। ইতিমধ্যেই জনগণনার কাজ শুরু হতে গ্রামবাসীরা জানতে পারেন সরকারি পোর্টাল থেকে তাদের গ্রামের নাম পুরোপুরি বাদ গিয়েছে। তারপরে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। ভোটার কার্ড নিয়েও সমস্যা তৈরি হয়েছিল, তখনও কোনো রকমে তা মেটানো হয়। এবার জনগণনা শুরু হতে দেখা গিয়েছে খোলসিকে পাশের গ্রাম দিগসুইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামবাসীদের প্রশ্ন, কিভাবে এতদিনের পুরনো একটা গ্রাম মিলিয়ে যেতে পারে? হুগলি জেলার শাসক খুরশিদ আলী কাদরি বলেন, মানচিত্র নিয়ে সমস্যা রয়েছে, একটা প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, ওই গ্রামকে ম্যাপিং করতে হবে। এই বিষয়ে জনগণনার ডিরেক্টরকে জানানো হয়েছে, ব্যবস্থা হয়ে যাবে। 10 ঘন্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত সোজা ছুটলেন অভিষেকের বাড়িতে। রবিবার ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব। সুপ্রিম রক্ষা কবচ নিয়ে গিয়েছিলেন ভবানী ভবনে। 10 ঘন্টার ম্যারাথন জেরা শেষে সিআইডি দপ্তর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বেরিয়েই ছুটলেন অভিষেকের কালীঘাটের বাড়িতে। সিআইডি তার থেকে কি তথ্য পেল তাও এখনো সামনে আসেনি। তাকে আগামীকাল ফের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তাকে তলবের নোটিশ দেওয়া হয়। সেই তলবে সাড়া দিয়ে এদিন নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছন সুমিত। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিতের নামে। সুপ্রিম কোর্ট থেকে শুধু জমি দুর্নীতি মামলাতে জামিন পেয়েছেন তিনি, তবে শর্ত রয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে। সেই মোতাবেক তিনি সিআইডি তলবে সাড়া দেন। সুমিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জমি দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির টাকা হাত ঘুরে পৌঁছেছে তার কাছে। এ মামলায় সরাসরি অভিষেকের নাম না জড়ালেও অনেক সময় প্রশ্ন উঠেছে তিনি জড়িত কিনা। জেরা শেষে তিনি অভিষেকের বাড়িতে যাওয়ায় সেই প্রশ্ন ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে।
উল্লেখযোগ্য, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এই মুহূর্তে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। অভিযোগ, 26-এর ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এছাড়া শালবনীতে একটি জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুমিতের। এসব অভিযোগ পেয়ে মাসখানেক আগে সুমিতের খোঁজে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়, কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সুমিতকে পাওয়া যায়নি। সেই থেকে বেপাত্তা সুমিত। পরবর্তীকালে পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও লুকআউট নোটিশ জারি করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। এবার ভবানী ভবনে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর সুমিত ছুটলেন অভিষেকের বাড়ি। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কি কথা হলো বৈঠক শেষে জানালেন এনসিপিআই এর দুই বেসুরো সাংসদ। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই এর দুই বেসুরো সাংসদ আবু তাহের খান এবং খলিলুর রহমান। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে তা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে জানান এই দুই সাংসদ। দুজনেই নিজেদের একাধিক দাবি ও ক্ষোভের কথা প্রকাশ্যে আনেন। বৈঠকে মূলত মুর্শিদাবাদের ভোটারদের নথি সংক্রান্ত জটিলতা গুরুত্ব পায়। আবু তাহের খান জানান, এসআইআর এর কারণে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, যার মধ্যে 7 লক্ষ মানুষ আবেদন করতে পেরেছেন। গ্রামের পিছিয়ে পড়া মানুষের পক্ষে জটিল নথিপত্র বোঝা সম্ভব নয় জানিয়ে বৈধ ভোটারদের আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি তোলেন তারা। পাশাপাশি বাদ পড়া 27 লক্ষ মানুষকে সরকারি সামাজিক সুবিধার আওতায় রাখার আর্জি জানানো হয়। তবে মুখ্যমন্ত্রী আগে স্পষ্ট করেছিলেন কেবল ট্রাইব্যুনালে আবেদনকারীরাই সামাজিক প্রকল্পের সুবিধা পাবেন। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন দুই সংখ্যালঘু সাংসদ। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে তাহের দাবি জানান, বেছে বেছে যেন মুসলিম সম্প্রদায়কে নিশানা না করা হয় এবং নামাজের সময় যাতে কোনো সমস্যা না হয়। মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে তাদের কথা শুনেছেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করা এবং প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতরাশের পর নবান্নে শুভেন্দুর সঙ্গে এই বৈঠক রাজনৈতিক পরিমণ্ডলে নতুন জল্পনা তৈরি করেছে। যদিও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে কটাক্ষ করে ব্রেকফাস্ট ও লাঞ্চের রাজনীতি বলে বর্ণনা করেছেন, তবুও দুই সাংসদের স্পষ্ট বক্তব্য, এলাকার মানুষের স্বার্থেই কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে এই যোগাযোগ রক্ষা করেছেন তারা। দখল করেছিলেন তৃণমূলের আবু তাহের, সেই পার্টি অফিস পুনরুদ্ধারে ধর্নায় অধীর। তৃণমূল আমলে কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করা হয়েছিল বলে অভিযোগ। এবার সেই কার্যালয় পুনরুদ্ধার করতে বিক্ষোভ ধর্নায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কার্যালয় ফিরিয়ে দেওয়ার কথা বললেও প্রশাসনের তরফে এখনো সেই কথা রাখা হয়নি বলে অভিযোগ। বরং এদিন ওই কার্যালয় পুনরুদ্ধার করতে গেলে পুলিশ বাধা দেয়। এরপরই ওই কার্যালয়ের সামনে স্থানীয় কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে ধর্নায় বসেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। মুর্শিদাবাদের নওদার আমতলায় ওই কার্যালয় নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তবে তৃণমূলের তরফে এই বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি। 2018 সালে ওই কার্যালয় তৈরি হয়েছিল বলে খবর। সে সময় তৃণমূলের বর্তমান সাংসদ আবু তাহের খান কংগ্রেসে ছিলেন। পরে তিনি দল বদল করেন। অভিযোগ, ওই দল বদলের পরে সেই কার্যালয় তৃণমূল দখল করে নেয়। তৃণমূল শাসনে ওই কার্যালয় তৎকালীন শাসক দলের হাতেই ছিল। রাজ্যে পালা বদলে বিজেপি ক্ষমতায় এসেছে। দিকে দিকে পার্টি অফিস পুনরুদ্ধারের ঘটনাও ঘটেছে। এদিকে পালাবদলের পর থেকে নওদার ওই কার্যালয় বন্ধ ছিল। কংগ্রেসের তরফে সেই কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেটি পুনরুদ্ধারে নওদা থানার পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের বৈঠকও হয়। পুলিশের তরফে ওই কার্যালয়ের দরজাতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মুখে মানলেও প্রদেশ কংগ্রেসকে ওই কার্যালয় পুলিশের তরফে খুলে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। এদিন অধীর চৌধুরী জানিয়েছেন, এর আগে পুলিশের সঙ্গে 6 বার বৈঠক হয়েছিল। পুলিশ স্বীকার করলেও কার্যালয় খুলে দেওয়া হচ্ছে না। সেজন্য এদিন এই বিক্ষোভ কর্মসূচি। শনিবার বিকেলে নওদার আমতলায় ওই কার্যালয়ের দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন অধীররা, কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে অধীরের কথা কাটাকাটিও হয়েছিল। শেষ পর্যন্ত অধীর ওই কার্যালয়ের সামনেই সিঁড়িতে বসে ধর্ণা শুরু করেন। অধীর চৌধুরীর বক্তব্য, এই বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা ও বৈঠক হয়েছে, কিন্তু তাতে কোনো সমাধান সূত্র মেলেনি। তাই এবার আর আলোচনা নয়, নিজেদের দলীয় কার্যালয় নিজেদের দখলে ফিরিয়ে নিতে সরাসরি পথে নেমেছেন তারা। জাতীয় ও রাজ্য সড়ক সহ বড় রাস্তায় উঠলেই কড়া ব্যবস্থা। টোটোর বিরুদ্ধে পরিবহন দপ্তরের কড়া নির্দেশ। টোটো বলুন বা ই রিক্সা, রাস্তাঘাটে এই যানটি এখন বড় রাস্তায় গাড়ি চালকদের বিরাট যন্ত্রণার কারণ। একটা সময় এদের কোনো রেজিস্ট্রেশন ছিল না, তবে পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোই এবার অস্থায়ী এনরোলমেন্ট নম্বর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে দিয়েছে। 30 নভেম্বর ছিল ডেডলাইন। এবার আরও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার,
জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো বা ই-রিকশার অননুমোদিত চলাচল বন্ধ করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য পরিবহন দপ্তর। 7ই আগস্ট পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দার সিং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী টোটো মূলত লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য নির্দিষ্ট স্থানীয় রাস্তায় চলাচলের অনুমতি পায়। জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য প্রধান সড়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া টোটো চলাচল নিষিদ্ধ। দেখা গিয়েছে সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে ই-রিকশা বা টোটো জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য প্রধান রাস্তায় চলাচল করছে, যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে এবং সড়ক নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য প্রধান রাস্তায় ই-রিকশার অনুমোদিত চলাচল বন্ধ করা হচ্ছে। নির্দেশিকা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। আরজিকর কাণ্ডে নয়া মোড়, এবার পৃথকভাবে তদন্তে নামছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এবার পৃথক তদন্ত শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ঘটনার 2 বছর পূর্তির প্রাক্কালে সরকারের এই পদক্ষেপ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 2024 সালের 8ই আগস্ট রাতে জরুরি বিভাগে ঘটনার আগে ও পরে যারা উপস্থিত ছিলেন তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তৎকালীন সময়ে ডিউটিতে থাকা চিকিৎসক কর্মী এবং নির্যাতিতার অধ্যাপকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করবেন দপ্তরের আধিকারিকরা। তদন্তের সামগ্রিক নির্যাস ও রিপোর্ট পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি হাসপাতালের তৎকালীন পরিকাঠামোগত গাফিলতি ও পরবর্তী সময়ে গৃহীত পদক্ষেপগুলিও খতিয়ে দেখা হবে। মুসলিমদের এবার হারামি বলে গালিগালাজ, রামপুরের পুলিশ সুপারের নিন্দার ঝড়। সংখ্যালঘুদের উপর লাগাম ছাড়া আক্রমণ করতে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের রামপুরের এসপি অনিল কুমার সিংহ। মুসলিমদের হারামি বলে গালিগালাজ দিলেন ওই পুলিশ কর্তা। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রামপুরের এসপি বলেন, শ্রাবণ মাসে কোনো প্রকৃত মুসলিম গরুর মাংস খাবে না, এমনকি শ্রাবণ মাসে প্রকৃত যারা মুসলিম তারা গরু কাটবেও না। কোনো মুসলিম এই কাজ করলে আমি অবাক হব। তখন বুঝতে হবে হয় ওরা মুসলিম নয়, নয়তো হারামি। আর এমন হারামিদের শায়েস্তা করতে জানি আমি, সেটাই কাজ আমার। একজন আইনের রক্ষকের এমন মন্তব্যে হতবাক সকলে। কিভাবে একজন পুলিশ সুপার এমন কথা বলতে পারেন, সেই প্রশ্নই করছেন নেট নাগরিকরা। রামপুরের এসপি জানিয়েছেন, শ্রাবণ মাসে যদি এমন কোনো ঘটনা ঘটে যা অন্য সম্প্রদায়ের সদস্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তবে এই ধরনের কাজ পরিহার করা উচিত। যদিও মুসলিম সম্প্রদায়ের উপর গালিগালাজ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রামপুরের এসপি অনিল কুমার সিং। এই আলোচনার জেরেই নিজের মন্তব্য প্রসঙ্গে সাফাইও দিয়েছেন ওই পুলিশ কর্তা। তিনি জানিয়েছেন, গত 15 দিনে এই গরু পাচারকারীদের সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে আমার জেলার পুলিশ আধিকারিকরা। 3টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। আমার বক্তব্য ছিল, শ্রাবণ মাসে গরু পাচার, তার মাংস খাওয়ার মতো কাজ কোনো প্রকৃত মুসলিমরা করতে পারেন না। তবে সেটা শুধুমাত্র সচেতনতা সংক্রান্ত প্রচারের জন্য বলেছি। কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য আমার ছিল না। কোনো সম্প্রদায়ের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাইনি। শ্রাবণ মাসে মহাদেব শিবের পুজো হয়। দেশের সমস্ত শৈব তীর্থে জল ঢালতে যান হিন্দু পুণ্যার্থীরা। বহু হিন্দু এই সময় গোটা শ্রাবণ মাস আমিষ খাদ্য সেবন করে না। সেই সময় গো হত্যা করার বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে বেফাঁস কথা বলে ফেলেছেন রামপুরের এসপি। তোলাবাজি, জমি দখল, ভোট পরবর্তী হিংসার অভিযোগ, গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। ফের গ্রেপ্তার রাজ্যের আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক, ধৃত নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে। শুক্রবার গভীর রাতে উত্তর 24 পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। প্রাক্তন বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শ্রম মন্ত্রী অর্জুন সিং। গত 2024 সালে উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী হন সনদ দে। তবে তার আগে থেকে এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন তিনি। সনদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ ছিল। এছাড়া একাধিক এলাকায় জমি দখলের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। 2021 সালে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তার। 26 বিধানসভা নির্বাচনে সরকারের পালাবদলের পর তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। এর আগে গত জুন মাসে জনরোষের শিকার হন প্রাক্তন বিধায়ক। নৈহাটির বিজয়নগরে বাড়ি সংলগ্ন এলাকা
এলাকায় দলীয় কার্যালয় খুলতে গিয়ে ডিম হামলার শিকার হন। চোর চোর স্লোগানও দেওয়া হয় তাকে লক্ষ্য করে। ক্ষোভের বহিঃপ্রকাশের পর আরও নানা অভিযোগ পেতে থাকে পুলিশ। ওই অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ দত্তপুকুর থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে সনদ দেখে। প্রাক্তন তৃণমূল বিধায়কের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ওকে কোমরে দড়ি বেঁধে ঘোরালে হবে না, তার চেয়ে কড়া শাস্তি দিতে হবে। যা অত্যাচার করেছে নৈহাটির মানুষ ক্ষমা করবে না। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।